আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্টাডি ইকোনমিক্স বিডি। আমি নাজমিন ম্যাম আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায় মুদ্রা ও ব্যাংক নিয়ে। ইতিমধ্যে আমি এই অধ্যায়ের দুটো ক্লাস করিয়েছি, আজকে আমার থার্ড লেকচার। তো আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করব সেটা আমার বোর্ডে লেখা আছে। প্রথমে হচ্ছে অর্থের চাহিদা কাকে বলে, তারপর দেয়া আছে অর্থের যোগান কাকে বলে, তারপর দেয়া আছে অর্থের মূল্যের সাথে দাম স্তরের সম্পর্কটি ব্যাখ্যা করো। এখন দেখো, এর আগের ক্লাসেও আমি যখন 1 মার্কসের কোয়েশ্চেন পড়িয়েছিলাম তখন তোমাদের সাথে অর্থের চাহিদা এবং অর্থের যোগান নিয়ে অল্প আলোচনা করেছিলাম। তো অর্থের চাহিদা হচ্ছে, আমরা সকলেই জানি, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে বলা হয় অর্থের চাহিদা। আমি আবারও বলছি, একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের জনগণ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে বলা হয় অর্থের চাহিদা। অর্থাৎ আমরা যারা জনগণ আছি, আমাদের দেশের কথা যদি আমরা বলি, আমাদের দেশের জনগণ আমরা দৈনন্দিন লেনদেনের জন্য যে পরিমাণ টাকা আমরা হাতে ধরে রাখতে চাই সেটাই হচ্ছে অর্থের চাহিদা। অর্থাৎ একটি দেশের অর্থের চাহিদা কি পরিমাণ হবে তা নির্ভর করে লেনদেনযোগ্য দ্রব্য ও সেবার পরিমাণ ও তার মূল্যের উপর। অর্থাৎ আমরা দেশের জনগণ হিসাবে কি পরিমাণ দ্রব্য সেবা আমরা গ্রহণ করতে ইচ্ছুক এবং তার মূল্য কতটুকু তা দিয়েই আমরা পরিমাপ করতে পারি যে একটি দেশের অর্থের চাহিদা। তাই আমরা বলি যে একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে বলা হয় অর্থের চাহিদা। তাই আমরা বলতে পারি যে লেনদেনকৃত দ্রব্যের পরিমাণ, অর্থাৎ লেনদেনকৃত দ্রব্যের পরিমাণকে আমরা টি দ্বারা প্রকাশ করি, এটা আমরা জানি। এটা আমরা যখন ফিশারের মুদ্রার বিনিময় সমীকরণ পড়ব তখন আমরা সেটা ভালোভাবেই জানতে পারবো যে টি দ্বারা কি বোঝায়। তো লেনদেনযোগ্য দ্রব্য সেবার পরিমাণকে যদি আমরা দাম দ্বারা গুণ করি তাহলেই আমরা পেয়ে যাই অর্থের চাহিদা। তারপরে এখানে দেয়া আছে অর্থের যোগান কাকে বলে। এই অর্থের চাহিদা এবং অর্থের যোগান এই অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এটা হচ্ছে আমরা যদি অর্থের চাহিদা এবং অর্থের যোগান সম্পর্কে ধারণাই রাখতে না পারি তাহলে আমাদের পরবর্তীতে যে কোয়েশ্চেনগুলো আছে, এটা পরীক্ষায় আসুক বা না আসুক, পরবর্তী কোয়েশ্চেনগুলা আমরা ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে আগে অর্থের চাহিদা এবং অর্থের যোগান সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। তো এখানে দেয়া আছে অর্থের যোগান কাকে বলে। অর্থের যোগান হচ্ছে যে অর্থের যোগান বলতে কোনো নির্দিষ্ট সময়ে দেশে প্রচলিত মোট অর্থের পরিমাণকে বোঝায়। আমি আবারও বলছি যে কোনো নির্দিষ্ট সময়ে দেশে প্রচলিত মানে হচ্ছে দেশে সরকার কর্তৃক গৃহীত যে অর্থটা আমাদের দেশে আছে, যে মোট অর্থটা দেশে আছে, সেটাই হচ্ছে অর্থের যোগান। তারপরে এখানে দেয়া আছে অর্থের মূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক কেমন, বা অর্থের মূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক ব্যাখ্যা করো। আমি এর আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম অর্থের মূল্য বলতে কি বুঝো। সাধারণত অর্থের ক্রয় ক্ষমতাকেই অর্থের মূল্য বলে, অর্থাৎ অর্থের অ্যাকচুয়ালি কোনো মূল্য নাই। আমরা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করি সেটাই হচ্ছে অর্থের মূল্য। সাপোজ ধরো আমার কাছে অনেক টাকা আছে কিন্তু কোনো দ্রব্য নাই, দেশে কোনো উৎপাদন নাই, তাহলে এই টাকা আমার কোনো কাজেই আসবে না। কেন আসবে না? টাকা আমাকে ক্ষুধা নিবারণ করতে পারবে না, টাকা আমাকে শিক্ষার ব্যবস্থা করে দিতে পারবে না, টাকা আমাকে পরিধানের মতো উপযোগ্য কাপড় দিতে পারবে না। অর্থাৎ অর্থের নিজস্ব কোনো মূল্য নাই। আমি যদি সেই অর্থ দ্বারা, আমার কাছে যে পরিমাণ অর্থ আছে সেটা দিয়ে আমি যখন কোনো জিনিস কিনবো সেটাই হচ্ছে অর্থের মূল্য। তাহলে কাগজের আমার কাছে 500 টাকার নোট আর তোমার কাছে 1000 টাকার নোটের মূল্য আমি কখন বুঝবো? যখন আমি সেই অর্থ দ্বারা কোনো জিনিস কিনতে যাব। অর্থাৎ আমার 5000 টাকা দিয়ে আমি যে জিনিস কিনতে পারবো, 10,000 টাকা দিয়ে আমি তার থেকে বেশি জিনিস বা দ্বিগুণ জিনিস আমি কিনতে পারবো। এটাই হচ্ছে অর্থের মূল্য। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা
যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা হয় তাকে বলা হয় অর্থের মূল্য। আমাদের এখানে কোয়েশ্চেন আছে, অর্থের মূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক কেমন? আমরা সবাই জানি, আমরা সবাই এ সম্পর্কে অবগত আছি। আমরা জানি যে অর্থের মূল্যের সাথে দাম স্তরের বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ যদি দাম স্তর বাড়ে অর্থের মূল্য কমে যায়, যদি দাম স্তর কমে অর্থের মূল্য বেড়ে যায়। অর্থাৎ দাম স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক বিদ্যমান। আর যখন কোনো কিছুর সাথে একটির সাথে আরেকটির বিপরীত সম্পর্ক বিদ্যমান থাকে তখন চিত্র আমাদের সাধারণত বাম থেকে ডানে নিম্নগামী হয়। তাই আমাদের অর্থের মূল্যের সাথে দাম স্তরের সম্পর্কের চিত্রটাও বাম থেকে ডানে নিম্নগামী। আমরা একটি চিত্রের মাধ্যমে অর্থের মূল্যের সম্পর্কটা আমরা বুঝিয়ে বলবো। তো অর্থের মূল্যের সম্পর্কটা যে আমরা কি বলেছি যে দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী। কেন? যে দাম স্তর যদি বাড়ে অর্থের মূল্য কমে যায়। বিষয়টা দেখো, তোমরা যদি বর্তমান যে আমরা সিচুয়েশন গুলা ফেস করি তখন আমরা এই জিনিসটা আমরা বুঝতে পারি যে তুমি যখন বাজারে যাও তখন তুমি দেখতে পারবে যে তোমার টাকার দাম আছে কিনা। আমরা বাজারে গেলে বলি না যে টাকার এখন কোনো মানই নাই বা টাকার এখন কোনো মূল্যই নাই। তুমি 1000 টাকার নোট নিয়ে বাজারে যাও, তুমি কোনো কিছু অল্প জিনিস কিনলেই তোমার টাকা শেষ হয়ে যাচ্ছে। তখন অটোমেটিকলি তুমি অর্থনীতি বুঝো বা নাই বুঝো, তুমি কি বলো, বাজারে পণ্যের এত দাম বেশি, অর্থের কোনো মূল্যই নাই। অর্থাৎ আমি যদি আজ থেকে 10 বছর আগের কথা চিন্তা করি, আমি 1000 টাকা দিয়ে যে জিনিস কিনতে পারতাম আজ গত 10 বছর পরে অর্থাৎ আজকে আমি সেই টাকা দিয়ে কিছুই কিনতে পারছি না। এর কারণ কি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেটাকে বলা হয় দাম স্তর, দাম স্তরের বৃদ্ধি। অর্থাৎ দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীত। যখন দেশে দাম স্তর বেড়ে যাবে অর্থের মূল্য কমে যাবে, আবার দাম স্তর কমে গেলে অর্থের মূল্য বেড়ে যাবে। এই বিষয়টি আমি এখন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। এখানে আমি অর্থের মূল্য ও দাম স্তরের সম্পর্কটা বোঝানোর জন্য একটি চিত্র অঙ্কন করেছি। তো এর আগে আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে আমাদেরকে যে চিত্র অঙ্কন করতে বলে সেটা সব সময় লম্বকে হয় এবং যেটা মানে পাশে যেটা থাকে বা অন্য যে মানটা থাকে সেটা ভূমি অক্ষে হয়। অর্থাৎ যা অর্থনীতিতে ম্যাক্সিমাম 90% চিত্র যা অঙ্কন করতে বলে তা সবসময় লম্ব অক্ষে হয় এবং অন্যটা ভূমি অক্ষে হয়। তো যেমন ধরো মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট ব্যয় রেখা অঙ্কন, গড় ব্যয় রেখা অঙ্কন, প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন, মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়, অর্থাৎ যা অঙ্কন করতে বলে তা সবসময় লম্ব অক্ষে হয় আর অন্য যে মান দেয়া থাকে বা পরিমাণ যেটাকে বলে দেয়া থাকে সেটা ভূমি অক্ষে হয়। আর দাম সবসময় লম্ব অক্ষে হয়। তো তোমরা বলতে পারো যে ম্যাডাম পি এর মান কেন ভূমি অক্ষে বসিয়েছেন? এটা কিন্তু দাম আমি ধরি নাই, দাম স্তর। দাম স্তর এবং দামের মধ্যে কিন্তু তফাৎ আছে। তো যদি অর্থের মূল্য দাম স্তরের সম্পর্ক আমরা ব্যাখ্যা করতে চাই তখন কিন্তু আমার দাম স্তরটা, দাম না কিন্তু এটা দাম স্তরটা আমাদের ভূমি অক্ষে হবে এবং অর্থের মূল্যটা লম্ব অক্ষে হবে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো আমরা দাম স্তর ভূমি অক্ষে এবং অর্থের মূল্যটা আমরা লম্ব অক্ষে বসিয়েছি। অর্থাৎ দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দাম OP1 থেকে বেড়ে যদি OP2 হয় সেই ক্ষেত্রে অর্থের মূল্য BM1 থেকে কমে BM2 হয়। অর্থাৎ দাম স্তর বাড়ার সাথে সাথে অর্থের মূল্যটা কমে যাচ্ছে। এই বিষয়টা যদি আমরা চিত্রে বর্ণনা করি তাহলে আমরা এভাবে বর্ণনা করব, উপরের চিত্রে ভূমি অক্ষে দাম স্তর এবং লম্ব অক্ষে অর্থের মূল্য ধরা হয়েছে বা দেখানো হয়েছে বা নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় যে দাম OP1 বা দাম স্তর OP1 থেকে বেড়ে OP2 হলে অর্থের মূল্য OBM1 থেকে BM1 থেকে কমে BM2 হয়। অর্থাৎ দাম স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক বিদ্যমান। তো আমরা অর্থের মূল্যকে কি দ্বারা প্রকাশ করতে পারি? BM দ্বারা, ভ্যালু অফ মানি, এবং এটা BM সমান 1/P। অর্থাৎ অর্থের মূল্য সমান 1 ভাগ দাম স্তর।
তো এই হচ্ছে আমাদের অর্থের মূল্য ও দাম স্তরের মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখব যে মুদ্রাস্ফীতি কাকে বলে এবং মুদ্রা সংকোচন কাকে বলে। তো আমরা দেখতে পাচ্ছি মুদ্রাস্ফীতি কাকে বলে, মুদ্রা সংকোচন কাকে বলে, এটাও আমাদের অনেক সময় 1 মার্কসের কোয়েশ্চেন আসে, বা আমাদের 3 বা 4 মার্কসের কোয়েশ্চেন যখন আমাদের আসে যে মুদ্রাস্ফীতির ফলাফল বা মুদ্রাস্ফীতির প্রভাব, এই জিনিসটা জানার জন্য আমাকে প্রথমে মুদ্রাস্ফীতি সম্পর্কে ধারণা রাখতে হবে। তো মুদ্রাস্ফীতি আমরা সবাই জানি, প্রত্যেক দেশেই মুদ্রাস্ফীতি প্রচলিত আছে, অর্থাৎ বর্তমানে আমাদের দেশে মুদ্রাস্ফীতি বিরাজমান। তো মুদ্রাস্ফীতির সংজ্ঞা আমরা এভাবে বলবো যে মুদ্রাস্ফীতি বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যখন দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পায় এবং অর্থের মূল্য কমে যায়। আমরা সাধারণত জানি দাম স্তর বৃদ্ধি পেলেই অর্থের মূল্য কমে যাবে। আমরা এই বিষয়টাকে যদি একটু অন্যভাবে বলি যে দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকেই বলা হয় মুদ্রাস্ফীতি। যদি আমার পরীক্ষায় কোনো কিছু মনে নাও থাকে, যদি আমি এতটুকু লিখতে পারি যে দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলে, আবার আমি যদি একটু সুন্দর করে লিখতে চাই তাহলে আমরা বলবো যে মুদ্রাস্ফীতি বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যখন দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পায় এবং অর্থের মূল্য কমে যায়। যদি দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলে, তাহলে মুদ্রা সংকোচন কি হতে পারে? আমরা জানি মুদ্রাস্ফীতির ঠিক অপোজিট সাইডই হচ্ছে মুদ্রা সংকোচন। তাইলে এই সংজ্ঞাটা আমার মনে হয় যে তোমাদের পড়ানোর কোনো কারণ নাই, কারণ তোমরা সেটা নিজেরাই বলতে পারবে। তারপর আমি বলে রাখি যে মুদ্রা সংকোচন হচ্ছে মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা, অর্থাৎ যখন দাম স্তর আস্তে আস্তে কমতে থাকে এবং অর্থের মূল্য বৃদ্ধি পেতে থাকে, তাকেই বলা হয় মুদ্রা সংকোচন। অর্থাৎ আমরা জানি যে যখন দাম স্তর আমাদের কমে যাবে তখন অটোমেটিকলি আমাদের অর্থের মূল্য বেড়ে যাবে, এটি হচ্ছে আমাদের মুদ্রা সংকোচন। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমি পরের ক্লাসে মুদ্রাস্ফীতির প্রভাব নিয়ে আলোচনা করব। আমি আশা করছি তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।